এত টাইম লাগে একটা শরীর মন বুঝতে? আমি বললাম, আপনার জন্যই সময়টা বেশি লাগল। উনি কমল ফেলে দিয়ে উপরে উঠে গেলেন, হাঁপাচ্ছেন রীতিমতো। আমি একটা থাপ্পড় দিয়ে বললাম, আমরা খাব, আমার খুব খিদে পেয়েছে। আর 1 মিনিট খেতে থাকলে আমার হয়ে যাবে। মা মেয়ের কি অদ্ভুত মিল, যেন আমার বউ আমাকে খাইয়ে দিচ্ছে। এবার উনি বললেন, আমি ভাবছিলাম তুমি আমাকে ট্রেনে দিবে। দিলা না কেন? তখন আমার অনেক রাগ হয়েছিল। আমার অনেক কষ্ট হচ্ছিল, আর তোমার আমার দিকে কোনো খেয়ালই নেই। আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে খুব ভালোবাসে। শ্বশুর শাশুড়ির ছেলে নাই। আমি বর জামাই হিসেবে ছেলের দায়িত্ব পালন করি। তাদের ছোট মেয়ের পড়াশোনার খোঁজখবর রাখা আমার বিশেষ দায়িত্ব। সেটা নিষ্ঠার সাথে পালন করছি। শ্বশুরমশাই ব্যস্ত মানুষ, সরকারি চাকরি করেন। ঘুষ খান বলে অফিস ছেড়ে কোথাও যান না। ঘুষ খেলে নাকি সংসার ঠিক থাকে না। কথাটা আসলে সত্য। বড় মেয়েটাকে আমি বিয়ের আগে 4 বছর দিয়েছি। তাকে একটা ছেলের ফ্ল্যাটে গিয়ে দিয়েছি। ছোট্ট মেয়েটা ক্লাস 7-এ থাকতে প্রেম করা শুরু করে দিয়েছে। আমার শাশুড়ি নাকি অনৈতিক সম্পর্ক আছে কার সাথে একটু আধটু কানে আসে। যাই হোক, প্রায় 1 বছর যাবৎ শাশুড়ির পিঠে ব্যথা। আমার বুকের সাথে নিয়ে 45 জন ডাক্তার দেখেছে। সব পরীক্ষা নিরীক্ষা করা শেষ। কোনো ডাক্তার রোগ ধরতে পারে না। সবাই বলে আপনিই তো সুস্থ আছেন। একদিন রাতে শাশুড়ি ফোন। উনি প্রায় কাঁদতে কাঁদতে আমাকে বললেন, তোমার সত্য আমাকে নিয়ে যাবে না? তুমি আমাকে ইন্ডিয়া নিয়ে চলো বাবা। আমি কি বলব বুঝতে পারছিলাম না। এর মধ্যে শ্বশুর ফোন নিয়ে বললেন, বাবা তোমার শাশুড়িকে তো বুঝতে পারছি না। কিছু হয়নি। আমার কিছু টাকা নষ্ট করবে, তাই ইন্ডিয়ায় যাওয়ার বায়না করছে। তুমি একটু তোমার শাশুড়িকে নিয়ে ইন্ডিয়ায় যাও। আমি বললাম, ঠিক আছে আব্বা, আমি আপনার মেয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নিই। আমার বুকে বলার পর সে অনুরোধ করে বলল, প্লিজ নিয়ে যাও। আমাদের তো তেমন কেউ নেই যে সে সময় দেবে। পরের দিন বউসহ শ্বশুরবাড়ি এসে শাশুড়ির সব কাগজপত্র দিয়ে পাসপোর্ট করতে দিলাম। আমার আগেই পাসপোর্ট ভিসা ছিল, মাঝে মাঝে ইন্ডিয়া যেতে হয় অফিস ও ব্যবসার কাজে। 15 দিনের মধ্যে কাগজ রেডি হয়ে গেল। প্ল্যান করলাম ঢাকা থেকে কলকাতা ট্রেনে, তারপর কলকাতা থেকে বিমানে চেন্নাই। যেদিন রওনা দিবস এদিন সকালে হঠাৎ বইয়ের খুব ইচ্ছে হলো। আমিও তাকে মন ভরে দিলাম। পরে বুঝলাম ওর মাকে আমার কুনজর থেকে বাঁচাতেও এই ক্ষুদ্র চেষ্টা। আজকে হলে আগামী 7 দিন অন্তর ঠান্ডা থাকব। স্টেশনে আসলাম আমি আর আমার বউ। শ্বশুর আমার শাশুড়িকে নিয়ে আসলেন। উনার রংটম দেখে মনে হচ্ছিল না উনি রোগী। দেখে মনে হচ্ছে হানিমুনে যাচ্ছে। আমার বউ তার মায়ের এই সাজগোজ ভালোভাবে নিল না। তার মুখ দেখে আমি বুঝলাম 40 বছর বয়সী একজন মহিলার ঠোঁটে লাল লিপস্টিক, লাল হিল জুতা, লাল সাদা কামিজ আর লাল তোকে কুচি দেওয়া পায়জামার সাথে ম্যাচিং করে না। ও না, তাদের একপাশ দিয়ে ঝোলানো, অন্য পাশেটা পুরা স্টেশনের সবাই ফুল চার তেষ্টা মেটাচ্ছে। আমার আধা ঘন্টা আগে বুকে দেওয়া মহারাজও দাঁড়িয়ে গেল ওনাকে দেখে। সবাইকে বিদায় দিয়ে এসি কামরায় উঠে গেলাম। 4 জনের কেবিন, বাকি 2 জন যশোর থেকে উঠবে। ভালোই হলো, এই সময়ে একটু ঘুমিয়ে নেওয়া যাবে। সকালে 1 বাটি গিয়েছি বুকে, তাই খুব ক্লান্ত লাগছে। শাশুড়ি তার ফোন বের করে কয়েকটা ছবি তুলে দিতে বললেন। আমি ছবি তোলা শুরু করতেই উনি ওনার ওড়না ঠিক করতে আরম্ভ করলেন না। সামনের ভালো করে কয়েকটা ছবি তুললাম। ছবি তুলে উনাকে দিলাম। ভাবখানা এমন করলাম তার সামনের জিনিসগুলো আমার নজরে পড়েনি। বললাম, আমায় সময় একটু ঘুমিয়ে নেন, ভালো লাগবে। আর কেবিনে কেউ নেই, ওনাকে জায়গা করে দিলাম। উনি একটু দাঁড়িয়ে আমাকে অবাক করে দিয়ে সামনেটা নামিয়ে ব্যাগের উপর রাখলেন। এবার উনিও ভাবখানা এমন করলেন যে এটা কোনো ব্যাপার না। উনি সব সময় এভাবে ঘুমান। আমি একটু ভদ্রতা দেখিয়ে উনি সামনেটা নামিয়েছেন এটা খেয়ালই করিনি। এমন ভাব দেখিয়ে বললাম, কি সব এসি লাগায় কাজ করে না ঠিকমতো? উনি মিনিট 10 মধ্যে ঘুমিয়ে গেলেন। আমায় ক্লান্ত শরীরে ঘুম আসছিল না। উনার দিকে ঘুরে সামনের ওঠানামা দেখছিলাম এক দৃষ্টিতে, আর সম্পূর্ণ অবস্থায় কেমন লাগবে সেটা ভাবছিলাম মানে কি, ভেতরে ছোট কাপড় পরছে, লাল কালারে হবে হয়তো। কলকাতা পৌঁছে একটা হোটেলের উদ্দেশ্যে ট্যাক্সি নিলাম। 1 রাত হোটেলে থাকব। পরের দিন দুপুর 3টায় তার ফ্লাইট। তখন বিকেল 6টা বাজে। হোটেলের কাউন্টারে গিয়ে 2টা সিঙ্গল রুম চাইলাম। সাথে সাথে শাশুড়ি চিল্লিয়ে উঠলেন, বাবা আমি একা 1 রুমে থাকতে পারবো না, খুব ভয় লাগবে। দেশের বাইরে এসে ম্যানেজার আমার শাশুড়িকে বলল, কিন্তু ম্যাডাম ডাবল বেডরুম এখন আমাদের খালি নাই। শাশুড়ি বলল, তাহলে অন্য জায়গায় চলো।
ম্যানেজার প্রস্তাব দিল, স্যার একটা কাপড় বেঁধে আছে, চাইলে ওখানে থাকতে পারেন। আমার মন আনন্দে নেচে উঠল, বললাম তাহলে সেটাই দেন। শাশুড়ি মুখ নিচু করে আছেন। হোটেল বয় আমাদের ব্যাগ নিয়ে চল, আর আমরা তার পেছন পেছন। এই সময় আমার প্রেম করার সময়কার একটা ঘটনা মনে পড়ে গেল। ঠিক এইভাবে তার মেয়েকে নিয়ে আমি হোটেলে গিয়েছিলাম। রুমে ঢুকে এসি ছেড়ে, টিভি ছেড়ে মেঝেতে পা রেখেই বিছানায় একটু টান হলাম। মনে হচ্ছে হানিমুনে আসছি। শাশুড়ি কাপড় বের করেছিল ব্যাগ থেকে, উনার কাপড় বের করা দেখে আমি বললাম, আমরা তাহলে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিন। আমি রুমের লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ালাম। তবে ব্যালকনিতে যাওয়ার আগে ছোট্ট একটা কাজ করলাম। ব্যালকনির দিকে একটা কাচের জানালা আছে, সেটাতে পর্দা দেওয়া আছে। আমি সেই পর্দা জানালা দেখার ভার ধরে অল্প একটু সরিয়ে দিলাম। উদ্দেশ্য, যদি উনি রুমের সম্পূর্ণ হয়ে কাজ করেন। ব্যালকনিতে যে রুমে তাকাতেই দেখি উনি কাজ শুরু করেছে। 5 বছর ধরে তাকে কল্পনায় ভেবেছি, আসলে বাস্তব তার চেয়ে অনেক সুন্দর। সবশেষে সামনের জোড়া টুপিটাও তিনি নামিয়ে ফেললেন, জানালার দিকে ঘুরলেন। এবার আমি তাকে ভালোভাবে দেখতে পেলাম। এবার সামনে একেবারে স্পষ্ট হলো বিশাল, যা ভেতর থাকতে চাইছে না। সবকিছু বিছানায় রেখে উনি বাচ্চা ঘরে ঢুকলেন। এবার বিশাল পিছন চোখে পড়ল এক পলক। উনি বাচ্চা ঘরে ঢুকলেন আর আমি রুমে আসলাম। এসে ছোট কাপড়টা হাতে নিয়ে শুনতে শুরু করলাম। দেখি ভিজে গেছে। ভাবলাম এটা চাপা, এখন সময়ের ব্যাপার মাত্র। উনি গোসল করলেন, করে নতুন বানানো একটি টাইপ ম্যাক্সি পরে বের হলেন। বের হয়ে আমাকে ডাকলেন। আমি রুমে ঢুকে দেখি বিছানায় ছোট পোশাক পরে আছে। উনি বললেন, যাও ফ্রেশ হও। আমিও গোসল করলাম। এসে দেখি বিছানায় সব কাপড় পরে আছে। শাশুড়ি ড্রেসিং টেবিলের সামনে চুল শুকাচ্ছেন। আমি খালি গায়ে তোয়ালে পেঁচিয়ে বের হয়েছিলাম বাথরুম থেকে। মজা করে বললাম, আমরা আজকে বুঝলাম আপনার মেয়ের বিছানায় কাপড় খুলে রাখার অভ্যাস কোথা থেকে আসছে। উনি মজা বুঝতে পেরে একটু হেসে দিলেন। আমার দিকে তাকিয়ে আমি কথাটা বলে, ওগুলো হাতে তুলে নিয়েছি। উনি না না আমি নিচ্ছি বললেন, কিন্তু উঠলেন না। আমি ওনার সব কাপড় আলোয় রেখে দিলাম। উনি এবার ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠলেন। আমি অবাক হয়ে দেখলাম পাতলা ফিনফিনে, নিচে কিছু নেই। উনার ফর্সা মোটা বোঝা যাচ্ছে, ছোট্টটি নেই বুঝতে পারলাম। খেতে যেতে হবে আম্মা। উনি বললেন, চলো। আমি একটা ট্রাউজারের টি শার্ট পরে নিলাম। উনি যেভাবে ছিলেন সেভাবে বের হতে চাইলেন। আমাকে জিজ্ঞেস করলেন, এভাবে যাওয়া যাবে না, এটা তো কলকাতা। মনে মনে বললাম, চল এভাবেই। মুখে বললাম, না আমার সমস্যা নেই, এটা বাংলাদেশ না যে ছি করবে। অরুণা লাগবে না, আপনি নিচে একটা পরেন। উনি তো সবই জানেন। কিন্তু আমি বলাতে যে নোনাপুকুরের ক্ষীরের বন্যা হয়ে গেল। রাস্তায় একটা টুকাই বাজে ভাষায় টিচ করল। আন্টি তো জিনিস হবে নাকি, 1 রাউন্ড কত রেট ইত্যাদি বলল। আমি খুব খুশি হলাম, আর আমার শাশুড়িও খুব রাগ করল না। খেতে বসে ওয়েটার আসরে না। পরে বুঝলাম একই দিয়ে কালো বোঝা যাচ্ছে। রুমে আসলাম। রাতের কলকাতা ঘুরে দেখবে শাশুড়ি হন তখন রাত 8টা। আমি বললাম, আর যাওয়ার দরকার নেই, ফেরার পথে এখানে 2 দিন থেকে যাব। চলেন আশপাশে একটু হাতাহাতি করি। এবারও তিনি সেই ম্যাচে টাই পরে বের হতে চাইলেন। আমি বললাম, চলেন। আমরা অনেক ভালো লাগছে এই ড্রেসে আপনাকে। বাইরে গিয়ে একটা ওষুধের দোকানের সামনে যে ওনাকে বললাম, আমরা বাইরের খাবার খেলাম, পেটে গ্যাস হবে, একটু দাঁড়ান, 2টা গ্যাসের ওষুধ কিনে নেই বলে ওনাকে একটু দূরে দাঁড় করিয়ে দেখে আমি দোকানে গিয়ে 5টা দীর্ঘ সময় কাজের ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট নিলাম। সাথে চকলেট ফ্লেভার আর স্ট্রবেরি ফ্লেভারের 2 প্যাকেট কিনলাম। বের হয়ে এসে পানি কিনে রাস্তায় একটা গ্যাসের ওষুধ আর একটা ওষুধ খাইয়ে দিলাম। জানি না ছেলেদের ওষুধ খেলে কাজ হয় কি না, তাও খাইয়ে দিয়েছিলাম। আমিও খেয়ে নিলাম। কলকাতার রাস্তায় দাঁড়িয়ে বাংলাদেশের সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলি জামাই শাশুড়ি একসাথে কাজের ওষুধ খাচ্ছে, এমনটা ভাবতে আমি শিউরে উঠলাম। আরও কিছুক্ষণ হাতাহাতি করলাম, স্ট্রিট ফুড খেলাম কিছু। কলকাতায় এত মেয়ে বাদ দিয়ে সবাই আমার শাশুড়িকে দেখছিল, কেন বুঝতে পারছিলাম না। রাতের খাবার 2 প্যাকেট কাচি নিয়ে রুমে ফিরলাম। রুমে ঢুকে পকেট থেকে ওষুধ আর লুব্রিক্যান্ট উনাকে দেখিয়ে দেখিয়ে একটা জায়গায় লুকোনো ভাব করলাম। তারপর ওনার ঠিক সামনে একটি তোয়ালে কোমরে পেঁচিয়ে চেঞ্জ করে নিলাম। শুধু তোয়ালে ছাড়া আমি সম্পূর্ণ হয়ে গেলাম। উনি বারবার চোখ তুলে আমাকে দেখতে লাগলেন। এবার আমার মোবাইলের ভিডিও অন করে একটা জায়গায় রেখে দিলাম। ঘরের ভেতর কি হয় দেখার জন্য রেখে আমি বাথরুমে গেলাম।
ফিরে এসে মোবাইল অন করে দেখি আমি দরজা আটকানো মাত্রই উনি আমার লুকোনো জিনিসগুলো বের করে আনলেন। সব দেখে খুব তাড়াতাড়ি সেগুলো সেই জায়গায় রেখে দিলেন। রেখে দিয়ে কাজের কয়েকবার হাত দিলেন। আমি বের হয়ে উনাকে ফ্রেশ হতে বললাম। উনি ফ্রেশ হয়ে এসে আমার পাশে বসলেন। আমি টিভি দেখছিলাম, উনিও রাজি আমিও রাজি, কিন্তু কেউ কাউকে বলতে পারছি না। এর চেয়ে চরম বিরক্তিকর পরিস্থিতি আর হয় না। বললাম, আমি একটু ঠান্ডা লাগছে না, এসি কমিয়ে দেব। উনি মাথা নাড়লেন বাচ্চাদের মতো। তখন রাত 10টা বাজে। বললাম, আসেন, কমলের ভেতরে আসে না মা। উনি যেন এই কথার জন্য ওয়েট করছিলেন। তবে কমলা 2 জনের জন্য ছোট হয়ে যায়, তাও এই তার সাথে শেয়ার করলে তো আরও ছোট হয়। দুজনের লেগে গেল একে অপরের সাথে, বা নিজের শাশুড়ির সাথে এক ছাদের নিচে আছি, দুজনে টিভির দিকে তাকিয়ে আছি, কিন্তু মনের ভিতরে ঝড় বইছে। আমার বাবা যে টানটান হয়ে আসছে, ওষুধের অ্যাকশন শুরু হয়ে গেছে। আমি মাথাটা একটু নাড়াচাড়া করে উনার কাছে নিয়ে গেলাম, যেন আমার জ্বরের নিঃশ্বাস উনার গলা আর গালে লাগে। আমি টিভি দেখার অভিনয় করে যাচ্ছি। এর মধ্যে আমার বুক ফোন করল ওর মায়ের কাছে। উনি ফোন কেটে দিয়ে ফোন দিলেন আমার বউয়ের ঘুম আসছে না, তার সুন্দরী মায়ের সাথে আমাকে পাঠিয়ে দিয়ে। হয়তো জিজ্ঞেস করছে তোমার জামাইয়ের রুম কোথায়। চালাকি করে আমার শাশুড়ি জবাব দিল, আমার রুম থেকে অনেক দূরে, পাশাপাশি রুম পাওয়া যায়নি। জামাই খাবার দাবার দিয়ে চলে গেল। আমি টিভি দেখি, এসব বলছেন উনি, আর আমি তাহার পায়ের উপর একটা ফেলে দিলাম। 2 মা মেয়ে পেঁচা শুরু করছে, সারাদিন কি করলো সেসব নিয়ে। এর মধ্যে আমি তাহার সামনে দিয়ে আমার একটা হাত ফেলে দিলাম। উনি দাঁড়িয়ে তো আমার দিকে ঘুরলেন। আমি আর সহ্য করতে পারলাম না। উনি ফোনে কথা বলছিলেন, চমকে উঠলেন। উনি আমার মাথা সরিয়ে দিয়ে বোঝালেন, কথা বলছি। উনি শুধু বললেন, এখন রাখব, আমি একটু বাচ্চা ঘরে যাব, পরে ফোন দেব। ফোন কেটে উনি যে খ্যাপা বাঘ হয়ে গেলেন। বললেন, বোকা ছেলেটা আমার, এত টাইম লাগে একটা মেয়ের মন বুঝতে। আমি বললাম, আপনার জন্যই সময়টা বেশি লাগলো। উনি কমল ফেলে দিয়ে উপরে উঠে গেলেন। হাঁপাচ্ছেন রীতিমতো। আমি একটা থাপ্পড় দিয়ে বললাম, আমরা খাব, আমার খুব খিদে পেয়েছে, আর 1 মিনিট খেতে থাকলে আমার হয়ে যাবে। মা মেয়ের কি অদ্ভুত মিল, যেন আমার বউ আমাকে খাইয়ে দিচ্ছে। এবার উনি বললেন, আমি ভাবছিলাম তুমি আমাকে ট্রেনে কিছু দেবে, দিলে না কেন? আমার অনেক রাগ হয়েছিল, আমার অনেক কষ্ট হচ্ছিল, আর তোমার আমার দিকে কোনো খেয়ালই নেই। আবার হোটেলে এসে শাশুড়িকে সরাসরি দেখলে তখনও কিছুতেই আসতে পারেননি। আমি যখন সম্পূর্ণ হই তখন ইচ্ছা করছিল তোমাকে বাইরে থেকে ডেকে নিয়ে আসি। আমার একটাই চিকিৎসা বাবা, তোমাকে পাওয়া। শুধু এই দিনটার জন্য আমি তোমাদের সেই বিয়ের দিন থেকে অপেক্ষা করে আছি। আর আমার পিঠে কোনো ব্যথাই নাই, তাই বাংলাদেশের কোনো ডাক্তার সেটা ধরতে পারিনি। তোমাকে নিয়ে এখানে আসার প্ল্যান ছিল। এটা আমার। এখন শাশুড়ির এত কষ্টের ফল দে বাবা। আমি বললাম, হ্যাঁ, আমার আপনার আর কোনো কষ্ট থাকবে না, সব কষ্ট দূর হয়ে যাবে। উনি বললেন, প্রতি সপ্তাহে অন্তত একদিন আমার বাসায় এসো বাবা। আর কিছু চাই না আমি, সারা জীবন তো শ্বশুর আমাকে সুখ দিতে পারেনি। অনেকের সাথে সম্পর্ক করতে চাইছি, কেউ সাহস করে এগিয়ে আসেনি। জানিস, মানুষের জন্য আমাকে খারাপভাবে বিশ্বাস। তোর বাবা, তোর শ্বশুর ছাড়া আমাকে এভাবে আর কেউ দেখেনি। তোর জন্যই মনে হয় তুলে রেখেছিলাম। এগুলো বলছিলেন আর আমার মুখে থুতু ভরিয়ে দিচ্ছিলেন। আমি সেগুলো পান করছিলাম। উনি বললেন, তোমাদের বিয়ের পর দিন আমাদের বাড়িতে এসে তোমরা দুপুরে খাওয়ার পর কাজ করছিলেন, তোমার মনে আছে? আমি বললাম, হ্যাঁ। আপনি কিভাবে জানলেন? উনি বললেন, দরজার ফাঁকে দিয়ে আমি তোমাদের পুরো সময়টা দেখছি। আমি তোমাকে সম্পূর্ণ দেখছিলাম আর ভাবছিলাম আমার মেয়েটা কত ভাগ্যবান, আর আমার কি পোড়া কপাল। তোমার অর্ধেকও যদি আমার স্বামী হতো। দিনের আলোতে আমার মেয়ে কাজ করার সময় ওটা দেখে আমার এত লোভ হচ্ছিল। ওই দিনই পণ করেছিলাম তোমাকে আমার কাজ করিয়ে নিব। আজ আমার সেই সুখের দিন। আমার মনে আছে, আমার মেয়েটা তোমার খাবার খেতে চাইছিল না। 20 মিনিট চেষ্টার পরও তোমার হচ্ছিল না। পরে তোমার বউ তোমাকে ধাপ্পা দিয়ে সরে গিয়েছিল। তোমার পেট ভরছিল না, ইচ্ছা করছিল আমার খাবার দিয়ে তোমার ক্ষুধা মিটিয়ে দিই। আজকে আমাকে অনেক সেবা করো বাবা। আমি ওনার খাবার খাচ্ছিলাম আর গল্প শুনছিলাম। উনার ডাক নাম রেবেকা। বললাম, আমরা একটু খাটের উপর উঠে দাঁড়ান না।
উনি খাটের উপর দাঁড়িয়ে গেলেন। এরপর বললাম, আমার লক্ষ্মী, আমাকে একটু মেঝেতে নেমে হাঁটেন। উনি সাথে সাথে মেঝেতে নেমে ঢং করে হাসলেন কিছুক্ষণ। আমি খাতে থেকে উনার দিকে তাকিয়ে আছি। এবার আমি উঠে উনাকে নিয়ে বেলকনিতে গেলাম। সামনের বিল্ডিংয়ে মানুষ, নিচের রাস্তায় মানুষ, তবে ব্যালকনি অন্ধকার, আমরা দুইজনে অসম্পূর্ণ। আমার শাশুড়ি একটু লজ্জা পাচ্ছিল। এক বাটি ক্ষীর ওনার মুখের ভিতর ঢেলে দিলাম। উনি মুখটা বের করে কয়েকবার থুথু করে ক্ষীরগুলো বেলকনিতে ফেলে দিয়ে বাচ্চা ঘুরে গেলেন। মোবাইলের লাইট জ্বালিয়ে দেখলাম প্রায় এক বাটি হবে। উনি বাচ্চা ঘর থেকে হাত মুখ ধুয়ে বের হলেন ফ্রেশ হয়ে। আমিও হাত মুখ ধুয়ে বের হলাম। উনি আমার বুকে ফোন দিয়ে কথা বলছেন। ইস, যদি জান তোর আপন মা ওর বরের 5 মিনিট আগে মুখ চাপা খেয়েছে। উনি কথা বলছেন আর আমি মোবাইলে আমাদের সম্পূর্ণ সেলফি তুলেছিলাম। উনি ওনার মেয়ের সাথে কলকাতার নানান বিষয়ে আলাপ করেছেন ফোনে, আর সেই মেয়ের জামাই উনার সাথে। উনি ফোন রাখার পরে বললাম, আমরা তাহলে কি করা যায়, কালকে চেন্নাই যাবেন। অসুখ তো ভালো হয়নি। উনি বললেন, প্রশ্নই ওঠে না, টিকিট ক্যান্সেল করো বাবা। আমি বললাম, করে কি করব, 15 দিন তো থাকতে হবে। টাকাগুলো শ্বশুর দিলেন, খরচ করতে হবে। উনি বললেন, তুমি জাস্ট চেন্নাই হাসপাতালের নাম দিয়ে ভুয়ো কিছু কাগজপত্র বানাও। টিকিটের টাকা যত ফেরত দিয়ে দেবে, আর চিকিৎসার সব টাকা নিয়ে একদিন পর এখান থেকে গোয়া সি বিচে যাব। ওখানে হানিমুন করব আমরা, আমার কিপটা জামাইয়ের ঘুষের টাকা সব খরচ করে যাব। আর হ্যাঁ, কাগজপত্র এমনভাবে বানাবো যে 23 মাস পরে আবার আমি আর তুমি আসতে পারি চেক আপ করার জন্য, অপারেশন রাখা বা নিজের শাশুড়ির মুখে এত সব প্ল্যান। এর কথা শুনে বাস দাঁড়িয়ে গেল। আর ভাবলাম কি, এটা রাত বাজলো 11, হঠাৎ কেটে নক করল। দুজনেই সম্পূর্ণ জাস্ট রেবেকা বাটন লাগিয়ে আমাকে চোখ দিয়ে ইশারা করে গেট খুলে দিলেন। হোটেলের বয় আসছে মশার স্প্রে দিতে, আর কিছু লাগবে কি না শুনতে। আমি এই অবস্থায় কম্বলের ভেতর ঢুকে গেছিলাম। আমি আমাদের কথা বলছি দেখে ছেলেটা অবাক হয়ে গেল। মাই ড্রেস পরে ছেলের সামনে। ছেলেটা যাওয়ার পর ভেতরটা দেখে বললাম, বাচ্চা দুইটা তো সিজার করা হচ্ছে না? উনি বললেন, হ্যাঁ বাবা, জামাই দিয়ে কাজ করাব। তাই যত্ন নিয়েছি। কাজ করব তাই মোজা পরে নিচ্ছিলাম। তখন আমরা বলল, মোজা পরা লাগবে কেন, এই জায়গা তো পরিষ্কার। মিনিট 20 উল্টেপাল্টে কাজ করার পর উনি এর মধ্যে কাজ শেষ করলেন। বললেন, এখন আর কাজ করব না বাবা, এখন বিশ্রাম নাও। বিশ্রাম নিতে নিতে আমি ঘুমিয়ে গেলাম। ওইভাবে ভোর 5টায় আবার ডেকে তুললাম। চলতে থাকে এভাবে। বন্ধুরা, গল্পটি কেমন লাগল? ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।